গুড মর্নিং ফ্রম বর্ধমান। আজকে 20 নভেম্বর 2024। আজকে এই ভিডিওতে আপনাদের ঘুরিয়ে দেখাবো বর্ধমান। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এক্সপ্লোরার শিবাজি চ্যানেলের আরেকটা সম্পূর্ণ নতুন ভ্রমণের গল্পে। আজ থেকে প্রায় ৭,০০০ বছর আগে শেষ প্রস্তর যুগের নিদর্শন পাওয়া গেলেও বর্ধমান নামের রেফারেন্স প্রথম পাওয়া যায় ৬ষ্ঠ শতকে গলসির কাছে মল্লসারুল গ্রামে এক তামার ফলক থেকে। মুঘল সম্রাট জাহাঙ্গীরের আমলে এই স্থানের নাম ছিল বাদ-ই-দিওয়ান, যার মানে সদর জেলা। ২০২২ সালের রিপোর্ট অনুযায়ী বর্ধমানের জনসংখ্যা প্রায় ৪,৩০,০০০। এই মুহূর্তে যদি আমি বলি বর্ধমানকে শিবাজি, তুই এক কথায় কি বলবি বলতো? কি বলবো? ক্রমবর্ধমান। আধুনিক জগতের সঙ্গে যেমন তাল রেখে এই শহর এগিয়ে চলেছে, ঠিক তেমনি নিজের মাটিকে সতেজ রেখে কৃষিকাজে, বিশেষ করে ধান চাষে ক্রমশ উন্নতি করে চলেছে এই জেলা। বর্ধমানের অর্থনীতির মূল ভিত্তি হলো কৃষি এবং কৃষিজাত পণ্য। সারা দেশে সবচেয়ে বেশি চাল উৎপন্ন হয় যে ৩টি জেলায়, তার মধ্যে বর্ধমান একটি। আজকে আমি আর পৃথ্বীজিৎ এই শহরের আনাচে কানাচে ঘুরে বেড়াবো এবং দেখে নেব বেশ কিছু প্রসিদ্ধ দর্শনীয় স্থান, যেমন কার্জন গেট, বর্ধমান রাজবাড়ি, ১০৮ শিব মন্দির এবং আরও কয়েকটি জায়গা। এছাড়াও ভুলে গেলে চলবে না, এই শহর হলো সীতাভোগ মিহিদানার শহর। যারা এই স্বাদ একবার পেয়েছেন তারা বারবার ছুটে আসেন এই শহরে। সাধারণ মুখে দিতে মিলিয়ে যাচ্ছে, ঘিয়ের গন্ধ বেরোচ্ছে, কাজু কিশমিশ দিয়ে দারুণ একটা উপভোগ করছি। সঙ্গে থাকছে রামপ্রসাদের প্রাণ জুড়ানো লস্যি। আর সব শেষে আপনাদের সঙ্গে শেয়ার করব গোবিন্দভোগ চালের আসল ঠিকানা। তাহলে চলুন শুরু করা যাক আমাদের একদিনের বর্ধমান ভ্রমণ। আমাদের প্রথম গন্তব্য হলো কার্জন গেট। কার্জন গেটটির নামকরণ কার্জন গেট রাখা হয় ১৯০৪ সালে, যখন লর্ড কার্জন বর্ধমানে আসেন। কিন্তু গেটটি তৈরি করা হয় তার আগেই, ১৯০২ বা ৩ সালে। মহারাজা বিজয়চাঁদ মাহতাবের রাজ্যাভিষেক উপলক্ষেই এই গেট তৈরি করা হয়ে গিয়েছিল। এর উপরের নক্ষত্রের জন্য এটিকে প্রথমে বলা হতো দ্য স্টার্স অফ ইন্ডিয়া। ৮টি গোলাকৃতি থামের উপরে দাঁড়িয়ে থাকা তরুণটির একদম শীর্ষে ৩টি নারী মূর্তি এবং তাদের হাতে ধরা ধানের ছড়া, সঙ্গে নৌকা ও তরবারি বর্ধমানের ব্যবসা বাণিজ্য, কৃষিকাজের সমৃদ্ধি এবং নাগরিক নিরাপত্তাকে সুচারুরূপে বর্ণনা করে। এই দিকটা হচ্ছে বিজয়চাঁদ সরণি, আর এই রাস্তা হচ্ছে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড বা জিটি রোড। অনন্যা এবং তার দল আমাদের দেখে দাঁড়িয়ে পড়লো। আমাদের ভিডিও দেখেন ওনারা, ওনাদের মা বাবা দেখেন। থ্যাংক ইউ সো মাচ, অনেক ইনপুট পেলাম। সৌদামিনী গণে সব জায়গায় যাব। থ্যাংক ইউ, ভালো থাকবেন। আপনারাও খুব ভালো থাকবেন। এত রকমের মিষ্টি, মাথা বন বন করে ঘুরছে। কচুরি তরকারি, ১ পিস কচুরি ৮ টাকা। আর আমরা আলুর দম নিয়েছি, আলুর দম এই ১ প্লেট ২০ টাকা। দারুণ লাগছে, জানি না একটু খিদে বেশি পেয়েছে কিনা, বলে বেশি ভালো লাগছে কিনা, কিন্তু ভালো, অবশ্যই ভালো। দেখা যাক খেয়ে। অমৃত অমৃত, কথা হবে না। আলুর দমটা সত্যি অসাধারণ, মানে এইরকম টেস্টি আলুর দম লাস্ট কবে খেয়েছি মনে পড়ছে না। আমরা আবার চলে এলাম কার্জন গেটের সামনে রামপ্রসাদের লস্যি খেতে। নর্মাল লস্যির দাম ছোট ১০ টাকা, বড় ২০ টাকা, আর স্পেশাল মালাই লস্যি ৫০ টাকা। বস্তুটি একবার দেখো, স্পেশাল মালাই কি জিনিস। ওহ, ফাটাফাটি কাজু কিশমিশ খোয়া ক্ষীর। কথা হচ্ছে ইতিপূর্বে আমি কখনো চামচ দিয়ে লস্যি খাইনি, এবার ট্রাই করে দেখি। এতদিন স্ট্র দিয়ে খেয়েছি বড় জোর, কিন্তু এখানে চামচ দিয়েছে লস্যি খাওয়ার জন্য। দেখি, দারুণ।
দারুণ শিবাজি, কতটা দারুণ? খুব দারুণ, খুব ভালো। আশা আশা উপরের এই যে খোয়া ক্ষীরের লেয়ারটা, আহা দুরন্ত খেতে। আটাপাটি এই লস্যির কথা আগে অনেকবারই শুনেছিলাম, চরম উপাদেয় ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমরা এখন যে রাস্তার ওপর দিয়ে যাচ্ছি এর নাম হচ্ছে আর.বি. ঘোষ রোড, আর এই জায়গাটাই হচ্ছে বর্ধমানের অন্যতম নামকরা জায়গা খোশবাগান। এটা হলো 1934 সালে প্রতিষ্ঠিত বর্ধমান হরিসভা হিন্দু গার্লস হাই স্কুল। আমরা এখন রয়েছি বর্ধমান শহরের অধিষ্ঠাত্রী দেবী মা সর্বমঙ্গলার মন্দিরে। এই মন্দিরের মূর্তি প্রতিষ্ঠা করেন মহারাজা কীর্তিচাঁদ, সেটা ছিল 1740 সাল। তারপর 19 শতকের মাঝামাঝি সময় মহারাজা মেহতাব চাঁদ এই মন্দির সম্পূর্ণ করেন। আমরা এরপর কোথায় যাচ্ছি? আমরা এরপর কোথায় যাব? রাজবাড়ি, কৃষ্ণসায়র চলো। চল। ষোলোশো 57 সালে লাহোর থেকে ক্ষত্রিয় সঙ্গম রায় এই অঞ্চলের বৈকুণ্ঠপুরে এসে জমিদারি প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে এই সঙ্গম রায়ের উত্তরপুরুষরাই গড়ে তুলবেন বর্ধমানের সেই বিখ্যাত রাজপরিবার। আমরা এখন আছি বর্ধমান রাজবাড়ির ভেতরেই। এখানে এখন রয়েছে বর্ধমান ইউনিভার্সিটি, যা তৈরি হয়েছিল 1960 সালে। আমরা এখন রয়েছি গোলাপবাগের ভেতরে। এই গোলাপবাগে বর্ধমান ইউনিভার্সিটির সায়েন্স, আর্টস আর ল ফ্যাকাল্টি। এখানেই বটানি ডিপার্টমেন্ট পাশেই, সেখানে গিয়েছিলাম আমরা। পেছনে একটা ফার্মও রয়েছে, আর এখানে রয়েছে একটা ছোট্ট দ্বীপ, তার মধ্যে একটা হাওয়া মহল। বেসিক্যালি এই জায়গাটা ছিল বর্ধমানের মহারাজদের গ্রীষ্মাবকাশের জায়গা। সেই প্রমোদ কানন যাকে বলে, গ্রীষ্মকালীন অবকাশ কাটানোর জন্য ওনারা এখানে আসতেন। এই জায়গাটা সেই পারপাসেই ছিল। এই যে হাওয়া মহল, সেটার মধ্যে একটা এয়ার কুলিং সিস্টেম ছিল। যাই হোক, বর্তমানে এটা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আন্ডারে। এখানে দুটি সমাধি পাশাপাশি রয়েছে, শের আফগানের সমাধি এবং কুতুবুদ্দিনের সমাধি। ইনি হলেন কুতুবুদ্দিন, যিনি ছিলেন জাহাঙ্গীরের ফস্টার ব্রাদার, আর এই ডান দিকে শের আফগানের সমাধি। কুতুবুদ্দিনকে জাহাঙ্গীর দায়িত্ব দিয়েছিলেন এখানকার সুবেদারি, এবং আরও একটা দায়িত্ব দিয়েছিলেন, সেটা হচ্ছে শের আফগানকে দমন করার। শের আফগানকে আপনারা হয়তো জানেন, কিন্তু তার স্ত্রীকে আপনারা সকলেই জানেন, যার আসল নাম ছিল মেহেরুন্নেসা। এই মেহেরুন্নেসার রূপের খ্যাতি সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল, মানে ভূভারতে ছড়িয়ে পড়েছিল। জাহাঙ্গীরের কাছেও সেই খবর যায়। জাহাঙ্গীর কুতুবুদ্দিনকে দায়িত্ব দিয়েছিলেন মেহেরুন্নেসাকে নিয়ে আসার জন্য। এই মেহেরুন্নেসাই পরবর্তীকালে জাহাঙ্গীরের স্ত্রী হবেন, তার নাম হবে নূরজাহান। শের আফগানকে পরাজিত এবং দমন করার পরে কুতুবুদ্দিনও নিহত হবেন। তারপর জাহাঙ্গীর বাংলার সুবেদারি নিয়ে নেন, মেহেরুন্নেসাকে বিবাহ করেন। এই শের আফগান ছিলেন অ্যাকচুয়ালি পার্সিয়ান। তারপর তিনি কান্দাহার হয়ে দিল্লিতে চলে আসেন। সেই সময় মুঘল বাদশাহ ছিলেন আকবর। পরবর্তীকালে জাহাঙ্গীর আসবেন। জাহাঙ্গীর তখন সেলিম ছিলেন। সেলিম যখন রিভল্ট করেন আকবরের এগেনস্টে, তখন এই শের আফগান কিন্তু আকবরের পক্ষে ছিলেন।
দারুণ। গণেশের সীতাভোগ নিবেদনের কথা শুনেছি, এর আগেও খেয়েছি, তবে এই দোকানটা থেকে খাইনি এর আগে। খুব সুন্দর, ঘিয়ের গন্ধ বেরোচ্ছে, কাজু কিশমিশ দিয়ে দারুণ একটা উপভোগ্য জিনিস, এবং মিষ্টি খুব বেশি না। ফাটাফাটি। আপনাদের তো সবচেয়ে পুরোনো আপনাদেরটাই, স্টেশনের কাছে যেটা আছে। আমাদের ব্রাঞ্চ, আচ্ছা, ওটা আমাদের ব্রাঞ্চ, ওখান থেকে নিতে পারেন, আমাদের একই মাল, কোনো অসুবিধা নেই, একই কার্ড থেকে হয়ে যাবো। স্টেশনটা পৌরসভার নিচে একটা আছে না, ওটা আমাদের দোকান, ওখানেও নিতে পারেন, ওটা গণেশ সুইটস। আচ্ছা, কাজু বাদামও রয়েছে, ভালো, খুব সুন্দর। গণেশের মিহিদানার স্বাদ গ্রহণ করেই চলে গেলাম আরেক প্রসিদ্ধ দোকান সৌদামিনীতে। মিহিদানার অনেক রকমের ভ্যারাইটি রয়েছে। একটা আছে নর্মাল মিহিদানা, একটা আছে ঘি মিহিদানা, আর একটা আছে জিআই মিহিদানা। নর্মাল মিহিদানা হচ্ছে 260 টাকা কিলো, ঘি মিহিদানা 360, আর জিআই 600 টাকা কিলো। জিআই এর ব্যাপারটা হচ্ছে এনাদের দাবি যে এই জিআই মিহিদানা এনাদের এখান ছাড়া আর কোথাও পাওয়া যাবে না, স্পেশালি এনাদের এখানকার। তুমি কি জিআই খাচ্ছ? জিআই খাচ্ছি, কেমন? দারুণ টেস্ট, বিষয়ে কোনো সন্দেহ নেই। দেখ কি অসাধারণ খেতে, দুর্দান্ত খেতে। এটা হালকা ঘিয়ের গন্ধ। আমরা যে গণেশের খেয়েছিলাম, যদি আমি কম্পেয়ার করি, এটা বেটার। এটা 480 টাকা কিলো ছিল, এটা 600 টাকা কিলো। অসাধারণ খেতে। এটা পৃথিবীতে এখন টেস্ট করছে জিআই সীতাভোগ। এটাও দারুণ, হ্যাঁ, মানে দাম বেশি নিচ্ছে কিন্তু কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ করেন, খেয়ে বুঝতে পারছি। মুখে দিতে মিলিয়ে যাচ্ছে, ফাটাফাটি। আপনারা জানেন সবাই যে পশ্চিমবঙ্গের দু জায়গায় 108 শিব মন্দির রয়েছে। একটা তো এই নবাবহাটের 108 শিব মন্দির প্রাঙ্গণ, আরেকটা হচ্ছে কান্নায়। এই 108 শিব মন্দির অনুপ্রাণিত হচ্ছে 108 রুদ্রাক্ষ থেকে। 1788 সালে বর্ধমান রাজ পরিবারের তিলকচন্দ্র বাহাদুরের পত্নী মহারানী বিষ্ণুকুমারী দেবী এই 108 শিব মন্দির প্রতিষ্ঠা করেন এখানে নবাবহাটে। কালনায় যে 108 শিব মন্দির রয়েছে সেগুলো সার্কুলার ফরম্যাটে এস্টাবলিশড। এখানে মানে রেক্ট্যাঙ্গুলার শেপের জমির ওপরে মন্দিরগুলো করা রয়েছে। আমরা ঢুকলাম পশ্চিম দিক দিয়ে, এদিকটা হচ্ছে পূর্ব দিক, এদিকটা উত্তর, দক্ষিণ। এদিকে একটা ব্লক রয়েছে যেটা হচ্ছে নর্থ ওয়েস্ট ব্লক, এখানে 18টা মন্দির রয়েছে। এদিকে সাউথ ওয়েস্টে রয়েছে 18টা মন্দির, ঠিক অপোজিট মিরর ইমেজ ওদিকে 18, তার মানে হলো 72টা শিব মন্দির। সাউথে রয়েছে 14টা, নর্থ ব্লকে রয়েছে 14টা, মানে সব মিলিয়ে হলো 100টা। গেট দিয়ে ঢোকার সময় দুটো মন্দির রয়েছে, এপাশে ক্লোজিং গেট, দিকে দুটো। 4 কোণায় 4টে শিব মন্দির রয়েছে। এই হচ্ছে 108 মন্দির। আর সব মন্দির কিন্তু 8 চালা, কিন্তু এই 4 কোণায় 4টে মন্দির সেগুলো অক্টাগোনাল। সাউথ ইস্ট ব্লক এটাও 8 চালা, কিন্তু মাঝে এই যে বললাম যে 4 কোণায় 4টে মন্দির, তার মধ্যে একটা হচ্ছে এটা। এটার মাথাটা দেখুন অক্টাগোনাল পুরোটা, এটা কিন্তু আলাদা। তবে এখানে টেরাকোটার কাজ কিন্তু মন্দিরগুলোতে দেখা যায় না। আরও একটা ইন্টারেস্টিং জিনিস রয়েছে, এখানে 108টা বেল রয়েছে প্রত্যেক লাইনে। দেখুন এখানে সবার নিচের যে র্যাক, এখানে রয়েছে 10টা করে এক এক দিকে, মানে 10, 10, 20টা রয়েছে। আর উপরে 4টি র্যাকে এক এক দিকে রয়েছে 11টা করে, মানে 11 দুগুণে 22টা বেল। তাহলে 22 × 4 হলো 88টা বেল। আর সবার নিচের র্যাকে 10টা, 10টা, 20টা, মানে 108টা বেল। এই যে দেখছেন, আমরা পশ্চিম দিয়ে ঢুকেছি, পশ্চিম দিক দিয়ে এই শিব মন্দিরের দরজার উপর পাতে মোড়া, ঠিক সেম ওই শিব মন্দিরটির দরজার উপর পাতে মোড়া। আর ঢুকেই বাদিকে এই যে মন্দিরটা, এটা আকারে বড়, এবং এই মন্দিরটাও আকারে বাকিগুলোর থেকে বড়। আরও একটা কথা, লোকমুখে আমরা জানি যে এখানে 108টা শিব মন্দির রয়েছে, প্র্যাকটিক্যালি তাই রয়েছে, কিন্তু বিষ্ণুকুমারী অরিজিনালি যখন প্রতিষ্ঠা করেছিলেন তখন নাকি 109টা শিব মন্দির ছিল। এই পশ্চিম দিকের গেট যেটা দিয়ে আমরা ঢুকলাম, সেখানে একটি শিলালিপি পাওয়া গিয়েছিল, তাতে 109টা শিব মন্দিরের কথাই উল্লেখ ছিল, কিন্তু বর্তমানে এখানে 108টা শিব মন্দিরই রয়েছে।
বর্ধমানের গল্প ধান আর চাল বাদ দিয়ে কখনোই সম্পূর্ণ হয় না। অন্যান্য চাল তো আছেই, কিন্তু তার সঙ্গে রয়েছে স্বাদে এবং গন্ধে জগৎ বিখ্যাত গোবিন্দভোগ চালও। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রায়নার শ্যামসুন্দর পোস্ট অফিসের অন্তর্গত আহ্লাদিপুর গ্রামে। যেখানে দেখছেন এই বিস্তীর্ণ গোবিন্দভোগ ধানের ক্ষেত, এখানেই রয়েছে বসুমতী চালের ফ্যাক্টরির 2টো ইউনিট। আর যেটা আমি এখানে এসে উপলব্ধি করলাম যে এই গোবিন্দভোগ চাল, এই ধান গাছগুলো কিন্তু স্বভাবে বিনয়ী হয়, মানে নুয়ে পড়ে। অন্য ধান গাছ এরকমভাবে নুয়ে পড়ে না, অল্প নুয়ে পড়ে, এটা একদম শুয়ে পড়ে। আসলে গোবিন্দভোগ চালের যে ধানটা, সেটা যখন পেকে যায় তখন তার ওয়েটটা এত বেশি হয়ে যায় যে গাছগুলো সব জমির দিকে ঝুঁকে পড়ে। বর্ধমানের ওপর দিয়ে যাতায়াতের সময় প্রত্যেকবার খেয়াল করেছি প্রচুর চালকল। আপনারাও হয়তো দেখে থাকবেন। মাঠের ধান কিভাবে প্রসেস করে চাল তৈরি করা হয়, সেই কর্মকাণ্ড এবার বাস্তবে প্রত্যক্ষ করেছিলাম আমরা বসুমতী চালের ফ্যাক্টরিতে। আমরা এখন রয়েছি বর্ধমান অ্যাগ্রো প্রাইভেট লিমিটেড কোম্পানির ফ্যাক্টরির ভেতরে। এই ফ্যাক্টরিতেই বসুমতী ব্র্যান্ডের বিভিন্ন রকম চালের প্রসেসিং এবং প্যাকেজিং হয়। গোবিন্দভোগ চাল তো রয়েছে, গোবিন্দভোগ, বাসমতি, মিনিকেট সহ বিভিন্ন রকম চালের প্রসেসিং এবং প্যাকেজিং হয় কিন্তু এই ফ্যাক্টরিতেই। এখানে এই চালের প্যাকেজিং যেটা হচ্ছে, সেটা আমার জন্য ফার্স্ট টাইম একটা এক্সপিরিয়েন্স, দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আর এখানে এই যে কাজটা করছে, একজন খুব ছোট্ট ছোট্ট কাজই করছে, কিন্তু করছে পুরো কাজটা কোঅর্ডিনেট করছে, লাগে হচ্ছে একসঙ্গে 6 জন লোক হচ্ছে এটা প্রসিডিওরটা করছে পুরো কাজটা। বর্ধমান অ্যাগ্রো প্রোডাক্টসের বসুমতীর বাসমতি, গোবিন্দভোগ, তুলাই পাঞ্জি সহ আরও অন্যান্য অনেক রকমের চাল এখানকার 2টি ফ্যাক্টরিতে প্রসেস ও প্যাকেটবন্দি হয়ে চলে যাচ্ছে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তো বটেই, সেই সঙ্গে বিদেশেও, বিশেষ করে মিডল ইস্টে। আমরা তো বাজার থেকে চাল কিনি, প্যাকেট খুলি, ভাত রান্না করি, খাই, কিন্তু চাল তৈরির পেছনে মানে মাঠ থেকে শুরু করে ফ্যাক্টরি হয়ে প্যাকেট যে এত কর্মকাণ্ড, এখানে না এলে জানতেই পারতাম না। দুর্দান্ত অভিজ্ঞতা। হ্যাঁ সত্যি, মানে এটা একটা সত্যি, শিবাজি যেটা বললো, এটা একটা এত বড় যে মানে কর্মযোগ্য বলবো, কর্মকাণ্ড না ঠিক। মানে আর আমরা পুরো প্রত্যক্ষ করলাম ব্যাপারটা একদম মাঠ থেকে, একদম মাঠের ধান কাটা, সেখানে এখানে আসা, তারপর প্রসেসিং হয়ে প্যাকেট হয়ে একবারে যেটা হচ্ছে, এটা দুর্দান্তই অভিজ্ঞতা হলো আমাদের। দুর্দান্ত অভিজ্ঞতা। প্রচুর মানুষ জড়িয়ে রয়েছেন এই কর্মযজ্ঞের সঙ্গে, কর্মকাণ্ডের সঙ্গে। মেশিন তো আছেই, কিন্তু মানুষদের ইনভলভমেন্ট তো সাংঘাতিক। প্রচুর কর্মসংস্থানও হচ্ছে। হ্যাঁ, মানে আমার মনে হয় যে এই ধরনের যারা কর্মসংস্থান আছে, এই যাদেরকে আমরা হয়তো স্মল স্কেল ইন্ডাস্ট্রি বলি, তারাই বোধহয় সব থেকে বেশি ম্যান পাওয়ার জেনারেট করে। মানে তুলনামূলকভাবে আমি সো কল্ড আমাদের বড় বড় যে কোম্পানিগুলো আছে, তাদের লোকসংখ্যা আর এখানে যেরকমভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মানুষের উপকৃত হচ্ছে, আমার মনে হয় এই সেক্টরে অনেক বেশি। কেমন লাগলো আমাদের একদিনের বর্ধমান ভ্রমণের গল্প? প্লিজ কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনের সঙ্গে। বিশেষ করে আপনার বর্ধমানের বন্ধুকে তো অবশ্যই লিঙ্ক পাঠাবেন। ফিরে আসবো খুব তাড়াতাড়ি নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভ্রমণের গল্প নিয়ে।